আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি। দ্রুত নিবন্ধন বাতিল চায় গণ অধিকার। গ্যাজেট প্রকাশ হলেই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না মন্তব্য আলী রিয়াজের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ আইন উপদেষ্টার। বিদেশি বিশেষজ্ঞ এনে ৩ মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা প্রধান উপদেষ্টার। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। দাবদাহে পড়ছে রাজধানী সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চল। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। সিলেট সহ ৩ জেলায় স্বস্তির বৃষ্টি। এবং বৌদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা ভক্তদের। ভিন্ন দল মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনার সভায় আইন উপদেষ্টা জানান, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনারও তাগিদ তার। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন সরকারি উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনরা। সংবিধান সংশোধনে 7 দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি। আয়োজকরা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নতুন এই নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কয়েক মাস আগে বিএনপি এ দাবি জানিয়েছিল, কিন্তু সরকার আমলে নেয়নি অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি, যেন উনি একটা রোডম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে। এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই 16 বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। সংবিধানের মধ্যে কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমে বড় সমাধান করা যায়। আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে এবার শাহবাগ ব্লকেট করলেন অভ্যুত্থানের আহতরা। এ বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। কয়েকদিন ধরেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি আদায়ে টানা 2 দিন শাহবাগ ব্লকেটের পর শনিবার রাতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। অবশেষে বিচার কাজ শেষ হওয়া না পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এতে খানিকটা উচ্ছ্বসিত হলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
রোববার ভোর থেকে আবারও শাহবাগে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। ব্লকেট করা হয় পুরো শাহবাগ এলাকা। তারা জানান সরকারের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নন। আওয়ামী লীগের কার্যক্রম নয়, নিষিদ্ধ করতে হবে দলগতভাবে, পাশাপাশি দিতে হবে জুলাই সনদ ও বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসা। যারা আমাদের উপরে গুলি করেছে, যারা আমাদেরকে মারার জন্য হুকুম দিয়েছে, তাদেরকে নিষিদ্ধকরণ করা। এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। হয়তো মরমু, নয়তো আমাদের জুলাই সনদ বদল নিয়ে যাব। 10 ঘন্টাও সময় লাগার কথা না জুলাইয়ের সনদ তৈরি করার জন্য, সেইখানে এত সময় কেন লাগবে? এদিকে পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নেতারা বলেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আর কোনো তালবাহানা নয়, আর কোনো দায় চেপানো নয়। আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। আওয়ামী লীগের ফিরে আসার পথ বন্ধে দ্রুত নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবিও জানান নেতারা। রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। রক্তাক্ত হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পর দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। কাল গেজেট হলে কমিশনের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের 90-এর জ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে যদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। দল বিলুপ্ত বা বাতিল হলে সরকারি গেজেট প্রকাশ করতে হয় নির্বাচন কমিশনকে। শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে পরিপত্র জারির কথা জানান আইন উপদেষ্টা। সরকার যে গ্যাজেটটা করবে, যে আদেশটা সরকার থেকে বাইরে হবে, এটার আলোকে আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। তো উই উইল ডেফিনেটলি টেক সাম স্টেপস ইন দিস রিগার্ড। একদম আমরা এখানে আমরা কোনো দেরি করব না। ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। সকালে ঢাকার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপের কাজ চলছে বলেও জানান রেজাউল করিম মল্লিক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। ঢাকা রেঞ্জের জনগণের জন্য টক টু ডিআইজি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য আমাকে জানাতে পারবেন। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুপুরে যমুনায় পুঁজি বাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, প্রাইভেট কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেয়ার বাজারে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেস সচিব আরও জানান, বিদেশি যেসব কোম্পানির সঙ্গে সরকারের অংশীদারিত্ব আছে সেগুলোকে দ্রুত শেয়ার বাজারে নিবন্ধিত করার নির্দেশনাও দিয়েছেন ডক্টর ইউনুস। উনি বলেছেন সেট অফ এক্সপার্ট আনতে বলেছেন, যারা সত্যিকার অর্থে যারা নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা রিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন। এই সংশ্লিষ্ট সমস্ত যারা এজেন্সিগুলো আছে বা অফিসগুলো আছে, ওইখানে অনেক ধরনের দুর্নীতি আছে, দুর্নীতিগ্রস্ত অনেক এর বিরুদ্ধে অনেকের অনিয়মের কথা শোনা যায়। তো চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে।
বৈশাখের শেষ বেলায় সারা দেশের উপর দিয়ে বইছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। পারদ ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। গরমের দাপটে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার থেকে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতেই কমবে গরমের তীব্রতা। মাথার উপর থেকে সূর্য হেলে পড়লেও প্রচণ্ড আঁচে গা পুড়ে যায় অবস্থা। ক্রমশ বাড়ছে তাপমাত্রা। রোদের খরতাপে হাঁসফাঁস নগর জীবনে। রোববার সরকারি ছুটির দিন। অফিসগামী মানুষের আনাগোনা না থাকলেও এই অতি তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আরব কান্ট্রিতে যেরকম গরম আমাদের এইদিকে মনে হয় সেম ওই রকমই গরম, আস্তে আস্তে আবহাওয়াটা এরকমই হচ্ছে। গরমের মধ্যে আসাটা যে অনেক কষ্ট, রোডের যানজট ওভারটেক কইরা আইসা আসলাম, এখন আবার চলে যাবো। জীবনের তাগিদে অনেকেই আবার ছুটছেন হাসপাতাল কিংবা কর্মস্থলে। তীব্র গরম কাবু করেছে তাদেরও। তাই কিছুটা ছায়া পেলেই জিরিয়ে নেয়ার চেষ্টায় ক্লান্ত পথিক। ভয়াবহ গরম, কাজ করতে অনেক কষ্ট হইতেছে ভাই। শরীর গাবায় জায়গা কি গামায় এমন শরীর ক্লান্ত হয়ে যায়। গ্রীষ্মের শুরুতে বৃষ্টি নেই বললেই চলে। ধুলোবালিতে অতিষ্ঠ নগর জীবন। অসুস্থ হওয়ার মতো গরম আর ধুলোয় ধূসর ঢাকায় চাপ বাড়ছে হাসপাতালে। কাশ হয়ে যায়, মাথা ব্যথা, জ্বর, টানরে, তারপরে মাছ পরেও থাকতে পারে না গরমের লেগে। ডিহাইড্রেশন, পানি শূন্যতা দেখা দেয় এবং যারা বাইরে খাবারটা খাচ্ছে দেখা যাচ্ছে যে ডায়রিয়া, ফুড পয়জন এটা খুব বেশি হচ্ছে। আর ঠান্ডা কাশি তো বাচ্চাদের, শিশুদের বেশি লেগে থাকে গরমের মধ্যে। রাজধানী জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এই গরমে শুধুমাত্র ডায়রিয়া কিংবা অ্যাজমা নয়, রয়েছে হিট স্ট্রোকের শঙ্কাও। তাই এই তীব্র গরমের মাঝে রীতিমতো ত্যক্ত বিরক্ত নগরবাসী। আবহাওয়া অফিস বলছে সোমবার দেশের উত্তর পূর্বাঞ্চলে ও মঙ্গলবার দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতেই কমবে গরমের তীব্রতা। বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল। ঢাকায় ছিল সর্বোচ্চ 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অস্বস্তিকর অবস্থা আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। বৃষ্টিপাত হলেই তাপমাত্রা কমবে। তো আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় টানা 2 দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে দুপুরের পর সিলেট, ভৈরব ও রাঙামাটিতে এক পশলা বৃষ্টি প্রশান্তি এনে দেয় জনজীবনে। দিনের বেলায় সূর্যের তপ্ত কিরণ, রাতেও নিস্তার নেই গরম থেকে। ফ্যানের বাতাসে ও ছায়াযুক্ত জায়গায়ও ঘেমে যাচ্ছেন মানুষ। আর্দ্রতাজনিত চরম অস্বস্তির কারণে হাঁপিয়ে উঠছে জনজীবন। প্রখর উত্তাপ ও কাঠফাটা রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। দাবদাহের কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। যারা বের হচ্ছেন হাঁসফাঁস অবস্থা তাদের। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষজন আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। প্রাণ জুড়ানোর চেষ্টা করছেন আখের শরবত, লেবুর জুস সহ বিভিন্ন পানীয় পান করে। গরমে থাকা যাচ্ছে না, এত গরম যে গাড়িতে বসে থাকা যায় না, মনে হয় যে আগুন উপর থেকে আগুন পড়তেছে। তাপমাত্রা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খুবই মুশকিল হয়ে যাবে বাইরে চলাফেরা করা। এদিকে ধান কাটার ভরা মৌসুমে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চাষিরা। ভ্যাপসা গরম আর তীব্র রোদে ধান কাটতে পারছেন না কৃষক। মানুষ বৃষ্টির অপেক্ষায় আছে। ফসলের মাঠ পড়ে যাচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে। সকাল থেকে সূর্যের চোখ রাঙানি থাকলেও দুপুরে স্বস্তির বৃষ্টি নামে রাঙামাটিতে। আকাশে কালো মেঘ জমে শুরু হয় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত। গরমের তীব্রতা কমে স্বস্তি আসে জনজীবনে। হবিগঞ্জ ও সিলেটে এক পশলা বৃষ্টি প্রচণ্ড গরমের মাঝে শীতল পরশ এনে দেয় জনজীবনে। শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে গুরুগম্ভীর মেঘের গর্জন। এদিকে কিশোরগঞ্জের ভৈরবেও হয় বৃষ্টিপাত। আলাদা স্থানে বজ্রপাতে মারা গেছেন 3 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বজ্রপাতে মৃত্যুহার বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান। জলবায়ু পরিবর্তনে বজ্রপাত বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই দুর্যোগ থেকে কৃষকদের রক্ষায় আশ্রয়কেন্দ্র স্থাপন সহ সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরী।
আষাঢ় শ্রাবণী আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় নিয়োজিত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কুল কিনারা খুঁজে পাওয়ার আগেই বজ্রপাতে কেড়ে নেয় প্রাণ। দিন দিন এই আতঙ্ক বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে আয়োনাইজড পার্টিকুলার পরিমাণ এইটা বর্তমানে এরিয়াগুলোতে দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে বজ্রপাত হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে দিন দিন। কৃষি বিভাগ বলছে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়। ধান কাটার শ্রমিকদের জন্য হাওরে আশ্রয় কেন্দ্র স্থাপন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া প্রকল্পের একটা গ্রুপ তৈরি করেছে কৃষকের, ওই কৃষকের গ্রুপে মেসেজ চলে যায়। আর বাবিস পোর্টাল আছে, একটা পোর্টালে নিয়মিত বুলেটিন দেওয়া হয়। এপ্রিল আর মে মাসে কালবৈশাখী মেঘটা বেশি আসে, ওই সময় তারা ধান কাটতে মাঠে থাকে, তাহলে তাকে ওই সময়ে অস্থায়ী একটা ছাউনি হলেও গড়ে তুলতে হবে। এই অবস্থায় কখন বজ্রপাত হবে কিংবা কখন ঝড় বৃষ্টি আসবে তা তারা জানে না। এতে করে ঘটে যায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা। মানুষ তারা বলে মারা যায়, এইগুলা যে একটা খবর আছে না, এই খবর আমরা এই তাহির প্রধানের ভিতরে আমরা পাই না। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান। চলতি বছরের জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 67 জন বজ্রপাতে মারা গেছেন। এমন কোনো পাথ যদি তাকে দিয়ে দেয়া যায় যেই দিকে সে আকৃষ্ট হবে, তাহলে হিউম্যান বিইং বা অন্যান্য স্থাপনা সেগুলা প্রোটেক্টেড হবে। জলাভূমির হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রেড অ্যালার্টে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজেপি। টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি। ভারত জাতীয় জরুরি সেবা 999-এ যুক্ত হয়েছে নতুন সেবা ট্রাফিক আপডেট। কোনো কারণে রাজধানীর কোনো রাস্তা বন্ধ হলে সে তথ্য এখন জানা যাবে 999-এ ফোন করে। ঢাকা মহানগর পুলিশ বলছে সড়কে বিভিন্ন সময় আন্দোলনের কারণে জনভোগান্তি কমাতেই এই ব্যবস্থা। জাতীয় জরুরি সেবার দায়িত্বরতরা বলছেন এজন্য কাজ করছে আলাদা ডেস্ক। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। জরুরি সেবা নিয়ে মাসুদুর রহমানের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্ব আজ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই নানা দাবি দাওয়া নিয়ে রাজপথে বিভিন্ন গোষ্ঠী। কারণে অকারণে দাবি আদায়ের নামে করা হচ্ছে সড়ক অবরোধ। রাস্তা আটকে যাওয়ায় প্রতিদিনই যানজটের কারণে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত ভোগান্তিতে অতিষ্ঠ সবাই। 10 মিটিং আছে বা তার 9টার সময় উপস্থিত হতে হবে বা 8টার সময় অমুকখানে যেতে হবে, তখন যদি যানজট পড়ে তাহলে তো তার এটা বিশাল একটা ভোগান্তি হয়ে যায়। আন্দোলন একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া হতে পারে, একটা প্রসিডিওর আছে, ধরেন একটা ডিপার্টমেন্ট ওয়াইজ হয়। এটা যদি মেনটেন না করা হয় তাহলে এটা জনজীবনের জন্য যেমন ভোগান্তি, তেমন যারা করে তাদের জন্য ভোগান্তি। নগরবাসীর এমন ভোগান্তি থেকে কিছুটা হলেও রেহাই দিতে ডিএমপি ট্রাফিক বিভাগ ও 999 মিলে নতুন সার্ভিস চালু করেছে। রাজধানীর কোথাও সড়ক অবরোধ হলেই জানানো হচ্ছে 999-এ, দেয়া হচ্ছে বিকল্প সড়কের তথ্য। 999-এর সাথে নিয়মিত যোগাযোগটা রাখছি এবং ট্রাফিক আপডেটটা 999-কে জানানো হচ্ছে কোন সময় কোন রাস্তা পরিহার করে চলতে হবে। কেউ যদি কোনো কারণে কোনো একটা রাস্তায় চলে মাঝখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হন, তাহলে তার বিকল্প রাস্তা কি হতে পারে সে ব্যাপারেও তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন আন্দোলনের কারণে সড়ক অবরোধের তথ্য দিতে খোলা হয়েছে আলাদা ডেস্ক। ফোন এলে সেখান থেকে দেয়া হচ্ছে তথ্য। এ পর্যন্ত 39 জনকে দেয়া হয়েছে সেবা। এক্সক্লুসিভলি একজন অফিসার এটাতে অ্যাসাইন থাকেন, যে 999-এর কল পাওয়ার সাথে সাথে তিনি এটাকে অ্যাড্রেস করবেন। মানুষের যে আস্থার জায়গাটা অর্জন করতে পেরেছে, যে জনপ্রিয়তাটা অর্জন করতে পেরেছে, সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটা অন্তত আমার বিশ্বাস এবং বাংলাদেশ পুলিশের বিশ্বাস। জনগুরুত্বপূর্ণ এ সেবাকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এতে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা তাদের। সারা দেশেই আন্দোলন লাইকে রয়েছে, এক এক জায়গায় আন্দোলন হচ্ছে, এক্ষেত্রে যদি আমাদের এই সুযোগ সুবিধাটা দেওয়া হয় এক্ষেত্রে ভালো হবে। সবার জন্য উপকার, জনসাধারণ যারা গাড়ি চালায় তাদের জন্য উপকার, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে
টাইম মেনটেন করে তাদের জন্য বিপদ। দাবি আদায়ের নামে অকারণে সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জাতীয় জরুরি সেবা 999 ও ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের জিম্মি ঘর থেকে 14 অপহৃতকে উদ্ধার করেছে বিজিবি জানায়, টেকনাফ ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকায় সাইফুল ইসলামের বাড়ি থেকে জিম্মি করে রাখা 14 জনকে উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ 14 জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়। যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সাপেক্ষে এই অভিযান পরিচালনা করব। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশ অংশের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনেও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে জানিয়েছেন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। সীমান্ত দিয়ে ভারতের পোশিনকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এ বিষয়ে চুপ কেন, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শোভাযাত্রায় অংশ নেন বিএনপির নেতা। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনের এলাকা প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় রিজভী বলেন, সাম্প্রদায়িকতার ন্যারেটিভ তৈরিকারীরা কখনোই এ দেশের বন্ধু হতে পারে না। নির্বাচনী অন্তর্বর্তী সরকারের উদাসীনতাকে জনগণ সন্দেহের চোখে দেখছে বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরা, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে, পুশিং করছে। সরকার তো একটা কথা বলেনি, কোথায় খুদাবাদ, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, কোথায় সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এগুলো বিরাট এক অন্যায়। কোত্থেকে এই রাষ্ট্রীয় অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে? আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বাড়ানোর তৈরি করছেন? জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব কেবল এনসিপির একার নয়, এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিভাবে বিদেশ গেলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি ভুলে গেছি, এইটা মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও, এখনো শাপলার কেন গণকমিশন হচ্ছে না? মানে কবে হবে? আমরা চিৎকার করতে করতে মরে যাচ্ছি। শাপলা গণহত্যার জন্য কমিশন করতে হবে। আসছে বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি এ খাতের শীর্ষ সংগঠন বারভিটার। তা করা হলে গাড়ির দাম যেমন অর্ধেকে নামবে, তেমনি বাড়বে সরকারের রাজস্ব আদায়, এমন যুক্তি সংগঠনটির। পরিবহনকে সুলভ করতে হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবিও তাদের। উদীয়মান অর্থনীতিতে গাড়ির দাম মধ্যবিত্তের নাগালে রাখতে দরকারি নীতি সহায়তা দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। MS আরিফিনের রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা সম্প্রসার দরকার ওয়ালিউল শাওনের। তাই সাধ্যের মধ্যে একটি গাড়ি খুঁজছেন তিনি। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর স্থায়িত্ব অনেক বেশি, এগুলোর প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি। শাওনের মতো অনেকেরই চোখ রিকন্ডিশন গাড়ির দিকে, কারণ দাম যেমন কম তেমনি টেকে বেশি দিন, আবার বিক্রির প্রয়োজন হলে ক্রেতাও মেলে সহজে। রিকন্ডিশন গাড়িতে লোন দিতে সাপোর্ট করে, কারণ এটা টিকসই বেশি। জাপানিজ মালটা আপনি 10 বার রিপেয়ারিং করে 10 বারই চলবে, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়।
বারভিটার তথ্য, দেশে আমদানি হওয়া গাড়ির ৭৫%ই রিকন্ডিশন বা পুরনো। তবে সর্বোচ্চ 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে পারেন ব্যবসায়ীরা। যদিও কোনো বয়সসীমা নেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডে। আর হংকংয়ে 7 ও কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরনো গাড়ি। বাংলাদেশেও বয়সসীমা বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ির দাম অর্ধেকে নামবে বলে দাবি সংগঠনটির। ইম্পোর্ট পলিসিতে যদি আমরা 5 বছরের জায়গায় যদি এটা 10 বছর বা অধিক, যেটা উন্নত দেশে আছে, যে কোনো বয়সসীমাও নাই, সেটা যদি আমরা পাই, অনলি ইমিশন স্ট্যান্ডার্ডটা উন্নত থাকলেই তারা ইম্পোর্ট পলিসিতে অ্যালাউ করে, তাহলে এটা ক্রয় সীমার ভিতরে চলে আসবে। নিবন্ধনের ক্ষেত্রে নতুনের চেয়ে পুরনো গাড়ির ফি 27,500 থেকে 54,000 টাকা বেশি গুনতে হয়। আসছে বাজেটে এই বৈষম্য দূর করার পাশাপাশি হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিটার। হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা জনগণের গাড়ি, এটার ভিতরে সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকা উচিত না, এবং সাপ্লিমেন্টারি ট্যাক্সের জন্য এটা ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তের চাহিদা পূরণ করা রিকন্ডিশন গাড়ি যেন ভ্যাট ও শুল্ক বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে, অনেকের যেহেতু সক্ষমতা বাড়ছে, তো সুতরাং এই রিকন্ডিশন গাড়ির একটা বাজার থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কার ম্যানুফ্যাকচারিং এবং এই অ্যাসেম্বলি, তো সেই দিকেও আমাদের চিন্তা করতে হবে। পরিবেশ সুরক্ষায় ইভি কিংবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হলেও যন্ত্রাংশের সহজলভ্যতা, পুনরায় বিক্রিতে ভালো দাম আর দেশের সড়কে মানিয়ে নেবার সক্ষমতার কারণে এসব রিকন্ডিশন গাড়িতেই ভরসা রাখেন সাধারণ ক্রেতারা। এসব গাড়ির দাম নাগালের মধ্যে রাখতে আসছে বাজেটে তাই শুল্ক কমানোর দাবি তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় চায় BGMEA সদস্যদের সংগঠন ফোরাম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। কোনো শিল্প রুগ্ন হলে যেন প্রতিষ্ঠানটি সহজে বন্ধ করা যায়, সেজন্য এক্সিট পলিসিরও দাবিও জানান সংগঠনটির সদস্যরা। দেশের 80% বেশি বৈদেশিক মুদ্রার যোগানদাতা তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন BGMEA এর আসন্ন নির্বাচন উপলক্ষে বেশ সরব ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল ফোরাম। আমরা আশা করি এবারে নির্বাচনটা ফেস্টিভ মুডে হবে। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের প্যানেল লিডার তুলে ধরেন তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও শিল্পের জন্য দরকারি উদ্যোগের ফিরিস্তি। বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য দরকার আলাদা মন্ত্রণালয়। এই মুহূর্তে পোশাক শিল্প সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মুখাপেক্ষি থাকতে হয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় ব্যবসা বাণিজ্য সহ অনেক বিষয়ের কারণে ব্যাপক সময় ব্যয় করতে হয়। পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমাদের দাবি অনেক দিনের। আমাদের প্রস্তাব, এ লক্ষ্যে নতুন কোনো মন্ত্রণালয় না করে বস্ত্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে বস্ত্র ও পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করা দরকার। এ সময় নিরীক্ষার নামে কাস্টমসের হয়রানি বন্ধের দাবি জানান তিনি। দেন SME, নন বন্ড কারখানা ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস। বলেন, শিল্প জোনভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠন আর এক্সিট পলিসি নিয়েও সরকারের সঙ্গে কাজ করতে চায় ফোরাম। উদ্যোক্তাদের অনিয়ন্ত্রিত কারণে কোনো শিল্প রুগ্ন হলে তার এক্সিটের কোনো সুযোগ নাই। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি নীতিমালা রয়েছে, যেটা যথেষ্ট নয়। আমরা এটাকে বাস্তবমুখী এক্সিট পলিসি করতে চাই। শ্রম অধিকার সুরক্ষা, পণ্য ও রপ্তানি বাজার বহুমুখীকরণের পাশাপাশি প্রকৃত রপ্তানিকারকদের BGMEA এর সদস্যপদ নিশ্চিত করারও আশ্বাস দেন ফোরাম লিডার। তো আমাদের কাজ হবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে সরকারকে কনভিন্স করা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। লবণ উৎপাদনের চলতি মৌসুম শেষ হতে বাকি মাত্র 4 দিন। এরই মধ্যে 62 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 21 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। কিন্তু মৌসুম জুড়ে ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় হতাশ চাষিরা। তাই গোডাউন নির্মাণের পাশাপাশি মাঠ পর্যায়ে চাষিদের কাছ থেকে সরাসরি লবণ কেনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে প্রয়োজনের বেশি কাউকে শিল্প লবণ আমদানি করতে দেয়া হবে না, জানিয়েছেন শিল্প সচিব। লবণ উৎপাদনের মৌসুম শেষ হতে আরও 4 দিন সময় আছে। এরই মধ্যে উপকূলে ৬৯,১৯৮ একর জমিতে ২১ লাখ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। বেসিক বলছে, যা ৬২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন। তীব্র তাপ প্রবাহের কারণে এবার লবণ উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। কিন্তু রেকর্ড লবণ উৎপাদনের পরও চাষিদের মুখে হাসি নেই। ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে চাষিরা। এদিকে রোববার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ চাষি, মিল মালিক, ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসেন শিল্প সচিব। নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন লবণ চাষিরা। 3 থেকে 4 টাকা লবণ বিক্রি করছে, 7 থেকে 8 টাকা উৎপাদন খরচ করে।
এই লবণ চাষের জন্য আমরা কি করতে পেরেছি? লবণ চাষ ন্যায্যগুলো যাতে পায় এবং আমদানি বন্ধ করতে হবে। আলোচনা চলে 3 ঘন্টা ব্যাপী, যেখানে সব পক্ষের কথা শুনেন শিল্প সচিব ও বেসিকের চেয়ারম্যান। সমস্যা চিহ্নিত করে সমাধানের নানা পরিকল্পনার কথা জানান তারা। আমরা চেষ্টা করব যে বিষয়টি ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে ব্যক্তিগত জমি ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ কেন? তাহলে তো তারা আপনারা চাষিদেরকে শোষণ করার জন্য এই কাজটা করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে, আমরা এখনো দিই নাই। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, কারণ আমার চাষিকে ধ্বংস করে অন্য জায়গাতে আমদানি করতে দেবো এটা আমরা করতে দিব না। চলতি মৌসুমে ৬৯,১৯৮ একর জমিতে লবণ চাষ করছেন ৪১,৩৫৫ জন চাষি। আর দেশে লবণের চাহিদা ধরা হয়েছে ২৬,১০,০০০ মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শেরপুরের গারো পাহাড়ে জলঢুপি জাতের আনারসের বাণিজ্যিক আবাদ বাড়ছে। লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। যেদিকেই চোখ যায় শুধু আনারস আর আনারস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিষ্টি ও সুস্বাদু জলঢুপি জাতের আনারস। এই অঞ্চলের মাটি ফলটি চাষের উপযোগী, ফলনও হয়েছে বাম্পার। আনারসের স্বাদ ও গন্ধ অতুলনীয় হওয়ায় চাহিদাও বেশি। ক্ষেত থেকে প্রতিটি আনারস পাইকারি বিক্রি হয় ৬ থেকে ৮ টাকায়। ১.৫ লাখ টাকা খরচ করছি, করার পরে আমার ১.৫ লাখ টাকা লাভ থাকবে। আমিও চেষ্টা করবো আগামীতে এরকম সুন্দর বাগান দেওয়ার জন্য। এটা আমাদের কাছে অবিশ্বাস্য যে শেরপুরে এত মিষ্টি আনারস হয়। ফলটি চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা। যদি কোনো কৃষি উদ্যোক্তা আনারস চাষে আগ্রহী হয় তারা আমরা কৃষি বিভাগের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করব। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি একর জমিতে রোপণ করা যায় ১৮,০০০ জলঢুপি আনারসের চারা। আর ফল কাটার উপযোগী হয় চারা রোপণের ১ বছর পর। প্রতি শতাংশে ফলন হয় প্রায় ১২৫ থেকে ১৮০ কেজি পর্যন্ত। সময় সংবাদ, শেরপুর। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। সকালে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে ঢল নামে ভক্তদের। রাজধানীর বাইরেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। এদিকে চট্টগ্রামের শোভাযাত্রায় যোগ দিয়ে ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বলন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। সকাল থেকেই রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে ঢল নামে ভক্তদের। বিশেষ প্রার্থনায় গৌতম বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। আমরা সবাই সাম্য, মৈত্রী এবং প্রগতির গান গাবো এবং বুদ্ধের নীতি অনুসরণ করে আমরা সবার জীবন গঠন করব। সকল দেশবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রত্যাশা করছি। মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শিলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। এদিকে বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। রাঙ্গামাটি শহরের শঙ্খরাম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন শেষে ভক্তরা নিজেকে সমর্পণ করেন বুদ্ধের চরণে, যোগ দেন সমবেত প্রার্থনায়। হিংসা বিদ্বেষ ভুলে দেশ, জাতি ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। জগতের সকল প্রাণী সুখী হোক, সমস্ত মানব সমাজ সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিতরিত হোক। খাগড়াছড়িতে দিনটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহরের সাধনাটিলা বন বিহারে হাজার প্রদীপ দান ও পিণ্ড দান করেন ভক্তরা। ভগবান বুদ্ধের জীবন দর্শন হচ্ছে সাম্য, মৈত্রী, অহিংসা, সম্প্রীতি বন্ধনের সহাবস্থান করা। চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করায় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা নামে পালন করে আসছেন। শামিমা শাম্মী, সময় সংবাদ। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়, দায়িত্বের বিরাট চাপ থাকে।
স্বল্পভাষী হওয়ায় লিটন দাসকে অনেককে ভুল বোঝে, তবে অধিনায়ক হিসেবে সে ভালো করবে এমনটাই প্রত্যাশা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। অফ ফর্ম সত্ত্বেও সংক্ষিপ্ত ফরম্যাটে শান্তকে দলে নেয়া আর ইনফর্ম মিরাজকে না রাখার ব্যাখ্যায় কম্বিনেশনের কথা বলেছেন সালাউদ্দিন। জানিয়েছেন অলরাউন্ডার না থাকায় টিম সাজাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে, তবে ক্যাম্পে ক্রিকেটারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই কোচ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ষষ্ঠ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। পাকিস্তান থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার নাহিদ রানা। পাকিস্তান সিরিজ অনিশ্চিত, কদিন বাদে আরব আমিরাতে খেলতে যাবে বাংলাদেশ। সামনে আবার এশিয়া কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপও। লিটনের অধীনে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন যুগে টাইগাররা, যদিও তার পারফরমেন্স নিয়ে চিন্তা থাকবে কিছুটা। অধিনায়ক হিসেবে এলকেডির কাছে প্রত্যাশার জায়গাটা বড় টিম ম্যানেজমেন্টের। সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হবে, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। 2026 টি-20 বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশের এই দলটাকে প্রস্তুত করছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে নেই জেনুইন কোনো অলরাউন্ডার। একাদশ সাজানো নিয়ে আছে দুশ্চিন্তা। এছাড়া এই দুই সিরিজে রাখা হয়নি মেহেদী মিরাজকেও। অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, এটা আমাদেরও তার জন্য খুব, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। টি-20 ধুমধারাক্কা ক্রিকেটের সঙ্গে এখনও সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে সেজন্যই ব্যাটারদের আধিক্য রাখা হয়েছে 5 টপ অর্ডার ব্যাটসম্যান। যদিও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাদের মধ্যে কিছুটা ব্যাকফুটে নাজমুল হোসেন শান্ত। একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিন হবে। এছাড়া পরিবর্তন হতে পারে তার ব্যাটিং অর্ডার। দলের প্রয়োজনে সবারই যে কোনো সিদ্ধান্ত সহজভাবে নেয়ার অনুরোধ সালাউদ্দিনের। খেলাটা তো আসলে মাথায়, এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুধবার আরব আমিরাতে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে 2 গুরুত্বপূর্ণ সিরিজ মাঠে গড়াবে কিনা তা চূড়ান্ত নয়। তবু এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প ক্রিকেটারদের স্কিল ও ফিটনেসের উন্নতিতে বিরাট ভূমিকা রাখছে বলে মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার মা দিবসের খবর। কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা দিতে পারেন শুধুই একজন, তিনি মা। নিজেকে উজাড় করে ভালোবাসেন, ভালোবাসতে শেখান। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের সঙ্গে থাকেন, মঙ্গল কামনা করে চলেন প্রতিনিয়ত। বিশ্ব মা দিবসে একজন মেয়ের মা হয়ে ওঠার গল্প শোনাবেন চন্দ্রিমা চৌধুরী। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। আচ্ছা মা, তুমি না হলে কবে? তুমিও কি ছোট্ট ছিলে আমার মতন করে? তুমি জানো, আমি যখন প্রথম তোমার হার্টবিট শুনলাম আমি কান্না করে দিয়েছি। এখন শুধু তোমার অপেক্ষায়। যতটা কষ্ট ছিল বেবিটা এখন কোলে নেওয়ার পরে সেই কষ্টগুলো এখন আর মনে নেই। সোনিয়ার বাবার মৃত্যুর পর তার মাই এক হাতে সংসার থেকে শুরু করে বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সেই দৃঢ় কঠিন মাও দুর্ঘটনা আর বয়সের ভারে এখন ছোট্ট শিশুর মতো হয়ে যান কখনো কখনো। মানুষ যত বড় হয় না একটা শিশুর মতন হয়ে যায়। সে আমার কাছ থেকে সময় চায়। এক প্রকার বলবো আমার দুনিয়াটাই আমার মা। যখন আম্মাদের হাত বুলায় দেয় না, সকল টেনশন ডিপ্রেশন সবকিছু চলে যায়। কিভাবে জানো? আমার মাকে ছাড়া আমি একটা দিন একটা সেকেন্ড কল্পনা করতে পারি না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। মা, অনেকদিন তুমি আমার গানই শুনতে চাও না, আমাকে মনা বলেও ডাকো না। তবুও হিমালয় থেকে সমতল এই শহরের সব অলিগলিতে
আমি তোমার ডাক শুনতে পাই। মায়েরা কি কখনো হারিয়ে যায়, নাকি রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে? চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানানো বিএনপি। দ্রুত নিবন্ধন বাতিল চায় গণ অধিকার। গেজেট প্রকাশ হলেই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে ওঠায় সংবিধানে কোনো বাধা ছিল না, মন্তব্য আলী রিয়াজের। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার তাগিদ আইন উপদেষ্টার। এবং বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের নির্দেশনা প্রধান উপদেষ্টার। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।